কারো মনে নাই? একটু রেসপন্স করতে হবে, কারণ আজকে হচ্ছে একটু ক্রিটিক্যাল জিনিসপত্র আছে। সো ইফ ইউ গাইস ডোন্ট রেসপন্স, তো হচ্ছে আমি আমার পিছে আগায় গেলে তখন বিপদে পড়বো আর কি। সো একটু হচ্ছে আহ, একটু অ্যাক্টিভলি একটু বললো আর কি কোথাও সমস্যা হচ্ছে কিনা। আচ্ছা, সো আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো, তাই না? সো আমরা তাহলে একটু স্টার্ট করি। সো আমরা হচ্ছে লাস্ট ক্লাস পর্যন্ত সব ক্রাইটেরিয়া দেখছিলাম। স্যার হ্যাঁ বলো। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার আমাদের কুইজটা কবে হবে স্যার? আচ্ছা, কুইজ নেক্সট উইকে ফুল ইনশাল্লাহ একটা শিডিউল করবোই। সো সব ঠিকঠাক থাকলে। সো নেক্সট উইকে তো দুইটা শিডিউল করতে পারবো না, নেক্সট উইকে অ্যাটলিস্ট একটা হবে, তারপরের উইকে একটা হবে অ্যাটলিস্ট। সো দুইটা স্যার হবে। স্যার নেক্সট উইকের ওয়েডনেসডেতে নিলে স্যার আমাদের জন্য ভালো হতো, কারণ স্যার সব কুইজ পিছিয়ে স্যার মানডেতে নিয়ে গেছে, তো মানডেতে স্যার এখন দুইটা তিনটা কুইজ পড়ে গেছে অলরেডি। আচ্ছা, আমি দেখতেছি। নর্মালি হ্যাঁ, ওয়েডনেসডে হতে পারে, ওয়েডনেসডে হওয়ার চান্স আছে। So, আমি এখন ওয়েডনেসডেতে ডিসাইড করে করি স্যার নাই, একটু বাট ভালো হলে হতো। ওয়েডনেসডে হওয়ার চান্স হাই আর কি। ঠিক আছে। So, থ্যাংক নেক্সট ইউ স্যার। ক্লাসটা হচ্ছে। আচ্ছা, ওকে। সো আমরা একটু স্টার্ট করি। সো এই পর্যন্ত আমরা দেখছিলাম। সো আমরা হচ্ছে আজকে যেটা দেখবো সেটা হচ্ছে যে বিভিন্ন স্কেজুলিং অ্যালগোরিদম গুলো, ঠিক আছে? আচ্ছা, সো ফার্স্ট যে অ্যালগোরিদমটা আমরা দেখবো সেটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অ্যালগোরিদম। সো এটা হচ্ছে একদম বেসিক এন্ড সিম্পল এন্ড ইজি একটা অ্যালগোরিদম। সো এটাতে নাম দেখে কি মনে হচ্ছে যে যেই প্রসেসটা আগে আসবে তাকে আমি আগে রান করাবো। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, রাইট? সো এইটাতে সিম্পল একটা ফার্স্ট ইন ফার্স্ট আউট কিউ মেনটেন করবো আমরা, সেই কিউ অনুযায়ী হচ্ছে আমরা প্রসেসগুলোকে অ্যালোকেট করতে থাকবো। সো এটার সিমুলেশনটা একটু দেখি। সো এটা অ্যানিমেটেড সিমুলেশন। সো আই থিঙ্ক সিমুলেশন দেখলে ইউ ক্যান গাইজ হচ্ছে ইজিলি ইন্টারপ্রেট করতে পারবা যে আসলে কি কি হচ্ছে। হুম। আচ্ছা, সো ফার্স্টে যেটা হয় যে আহ, এখানে দেখো আমরা একটা কি টেবিল দিছি। সো টেবিলটা হচ্ছে আমাদের স্পেসিফিকেশন, হ্যাঁ, যে কি কি প্রসেস আছে, প্রসেসগুলো কখন অ্যারাইভ করছে, অ্যারাইভাল টাইম, অ্যান্ড প্রসেসগুলোর বার্স্ট টাইম। সো বার্স্ট টাইম কি বলছিলাম, যে হচ্ছে একটা প্রসেসের আসলে কতক্ষণ সিপিইউ অ্যাক্সেস দরকার বা কতক্ষণ রান করতে হয় তাহলে প্রসেসটা শেষ হয়। হ্যাঁ, মানে তার হচ্ছে প্রসেসটা যদি 8 সেকেন্ড টোটাল রান করতে পারে, তাহলে তার প্রসেস P1টা মনে করো তার সব কাজ শেষ করতে পারবে। আইডিয়াটা এরকম, বুঝতে পারছি? সেরকম প্রত্যেকটা প্রসেসের জন্য এরকম বার্স্ট টাইম দেওয়া আছে অ্যান্ড অ্যারাইভাল টাইম দেওয়া আছে। সো আমরা হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর সুবিধার জন্য আমরা রেডি কিউ এর স্টেটটাও হচ্ছে মেনটেন করবো। রেডি কিউটা আসলে কখন কোন টাইমে কিরকম আছে, So, যাতে হচ্ছে আমরা সিমুলেশনের টাইমে ট্র্যাক রাখতে পারি। আর এখানে আমাদের একটা গ্যাট চার্ট ড্র করতে হবে। গ্যাট চার্ট হচ্ছে বেসিক্যালি একটা টাইম লাইন। সো আমাদের সিপিইউতে আসলে কখন কোন টাইমে কোন প্রসেসটা রান করতেছে ওটার একটা টাইম লাইন হচ্ছে আমরা ড্র করব, যেটা হচ্ছে আমরা গ্যাট চার্ট বলতেছি। সো এইটা মানে আমাদের মেইনলি হচ্ছে টাস্ক হচ্ছে এইটাই। So, আমরা হচ্ছে শিডিউলিং এর একটা মানে সিমুলেশন করে দেখবো। হুম। আচ্ছা, সো ফার্স্ট টাইম যখন 0, তো তখন 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 কি হইতেছে যে আমার হচ্ছে দেখো ইনিশিয়ালি P1 অনলি অ্যারাইভ করছে, আমার P1 বাদে আর কোনো প্রসেস নাই। সো অবভিয়াসলি আমার চয়েস লিমিটেড, একটাই চয়েস। সো আমি ওই জন্য P1কেই সিপিইউতে অ্যাক্সেস দিয়ে দিছি, ঠিক আছে? সো P1কে সিপিইউতে অ্যাক্সেস দেওয়ার পরে, তো যেহেতু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, হ্যাঁ, সো যেই প্রসেসটা আগে আসছে সে আগে এক্সিকিউট হয়ে যাবে, ওকে কেউ ইন্টারাপ্ট করবে না। হুম। সো পি টাইম যখন 1 তখন P2 চলে আসছে, টাইম যখন 2 তখন P3 চলে আসছে, টাইম যখন 3 তখন P4 চলে আসছে। বাট এরা কিন্তু কেউ P1কে ইন্টারাপ্ট করবে না, কারণ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে যেটা হয়, যে প্রসেসটা আগে অ্যাক্সেস পেয়ে গেছে ও যতক্ষণ না তার কাজ শেষ করতেছে ততক্ষণ সে চলতেই থাকবে, ঠিক আছে? সো P1 হচ্ছে শুরু থেকেই একেবারে, যেহেতু তার বার্স্ট টাইম 8, সে হচ্ছে 8 সেকেন্ড পর্যন্ত রান হয়ে যাবে, ঠিক আছে? সো P1 8 সেকেন্ড পর্যন্ত কাজ করে শেষ করে ফেলবে তার কাজ। এরপরে দেখো আমরা দেখবো যে আমাদের কিউতে নেক্সট ইন লাইন কে। সো দেখো নেক্সট ইন লাইন কে 2 3 4, মানে আমার কিউ এর ফ্রন্টে কি আছে, P2 আছে। সো P2 কে আমরা অ্যাক্সেস দিয়ে ফেলবো। সো P2 যেহেতু আগে আসছিল অন্যান্যগুলো থেকে, সো P2 অ্যাক্সেস পেয়ে গেল। সো P2 এর বার্স্ট টাইম কত, 4। সো সে হচ্ছে 8 থেকে 12 পর্যন্ত কাজ করবে। এরপর নেক্সট ইন লাইন যেহেতু আমার P3, সো P3 কে অ্যাক্সেস দেবো আমরা। সো P3 এর বার্স্ট টাইম 9, সো সে 12 থেকে 21 পর্যন্ত কাজ করবে। এন্ড নেক্সট ইন লাইন হচ্ছে P4, সো P4 হচ্ছে 21 গিয়ে অ্যালোকেটেড হবে, ঠিক আছে? এন্ড P4 এর বার্স্ট টাইম যেহেতু 5, সে 21 থেকে 26 পর্যন্ত কাজ করে টার্মিনেট হয়ে যাবে। বুঝতে পারছি এটা?
এটা কিছু বুঝতে পারছে সবাই? জি স্যার। আচ্ছা, সো এই টাইপের জিনিসগুলো হচ্ছে আমাদের বারবার আসবে। সো আমরা এখন এই সেম ইয়েটা ডিফারেন্ট অ্যালগোরিদমের জন্য অ্যাপ্লিকেবল করে দেখবো যে সেম স্পেসিফিকেশনে ডিফারেন্ট অ্যালগোরিদম রান করলে আমাদের স্কেজুলিংটা কিভাবে হচ্ছে। সো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের একটা প্রবলেম আছে। সো প্রবলেমটা কি দেখো, যে যে প্রসেস আগে আসতেছে সে আগে অ্যাক্সেস পাচ্ছে। এখন কোনো প্রসেস যে আগে আসছে সে যদি অনেক বড় একটা প্রসেস হয় অ্যান্ড নেক্সট প্রসেসগুলো যদি ছোট ছোট প্রসেস হয়, মানে যার বার্স্ট টাইম কম, তাহলে কি বড় প্রসেসটা ছোট প্রসেসটাকে কি আটকায় রাখলো না? সো ওইটার হচ্ছে আমরা একটা মানে দেখি। সো দেখো, এটা দেখো, সো মনে করো এরকম একটা প্রসেস যার বার্স্ট টাইম হচ্ছে একটার 12, পরের গুলোর হচ্ছে 3 করে। হ্যাঁ, সো আমরা যদি শিডিউলিং করি তাহলে মনে করো এরকম আসছে। সো 12 ফার্স্টে অ্যাক্সেস পাইলো, তারপরে 3 করে। এখন যদি আমরা এদের টার্ন অ্যারাউন্ড টাইম হিসাব করি, তাহলে কি হবে দেখো, টার্ন অ্যারাউন্ড টাইম কি হয় যে আমরা প্রসেস কখন শেষ হয়েছে ওই টাইমগুলো। তো ইনিশিয়ালি মনে করো সবাই শুরুতেই চলে আসছে, এটা অ্যাজিউম করে নেয়। তো দেখো এখানে প্রথম প্রসেসের টার্ন অ্যারাউন্ড টাইম কত, তাহলে 12। প্রথম প্রসেসের টার্ন অ্যারাউন্ড টাইম 12, সেকেন্ড প্রসেসের জন্য কি, তাহলে 15, রাইট? আর থার্ড প্রসেসের জন্য কত, 18, রাইট? ঠিক আছে। সো দেখো আমার 12 প্লাস 15 প্লাস 18 এই তিনটা হচ্ছে আমার মানে এই তিনটা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম। এদের অ্যাভারেজও কিন্তু তাহলে অবশ্যই হাই হবে, রাইট? টার্ন অ্যারাউন্ড টাইম কি সবাই বুঝতে পারছি কিনা, যে প্রসেসগুলো কখন টার্মিনেট হয়, মানে তার এক্সিকিউশন শেষ হইতে কতক্ষণ লাগে ওই টাইমটুকু। সো প্রসেসগুলো হচ্ছে এরকম 12, 15, 18 সেকেন্ড করে লাগে। অ্যাভারেজ করলে কত হয়, 30, 45, 15 হয়। এখন যদি আমি এটাকে ডিফারেন্ট ওয়েতে শিডিউল করি, যে এই দুটা প্রসেসকে আগে করব, এই বড় প্রসেসটাকে লাস্টে নিয়ে যাব, তাহলে টার্ন অ্যারাউন্ড টাইম কত হয়? সো দেখো যে প্রথমটার জন্য 3, সেকেন্ডটার জন্য কি 6, আর লাস্টটা কি যেহেতু আমি পরে নিয়ে আসতেছি, তাহলে কি ও হচ্ছে 6 থেকে শুরু করে 18 পর্যন্ত কাজ করবে। তাহলে কি আমার অ্যাভারেজ কত আসে, 3 + 6 + 18। এটাকে 3 দিয়ে ভাগ করলে কত আসে, 18 × 27/3 9। ঠিক আছে, সো আমার অ্যাভারেজ আসে 9। আর এই কেসে অ্যাভারেজ আসলে কত, 15। তার মানে আমার কি দেখো অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইমে কিন্তু অনেক চেঞ্জ, রাইট? আমরা কিন্তু সেম কাজ করতেছি, জাস্ট শিডিউলিং এর অর্ডারটা বদলাই দিতেছি, তাতে কিন্তু আমার দেখো টার্ন অ্যারাউন্ড টাইমের হিসাবে কিন্তু অনেক চেঞ্জ আসতেছে, রাইট? তার মানে অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম কমে যাওয়া মানে ইউজার কিন্তু সিস্টেমটাকে অনেক বেশি রেসপন্সিভ ফিল করবে। ঠিক আছে। সো এই যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের একটা প্রবলেম, যে বড় প্রসেসকে আগে অ্যালোকেট করে ফেললে একটা প্রবলেম, তাই না? সো এই জন্য আমাদের টার্গেট থাকবে যে ছোট প্রসেসকে যদি আমরা আগে অ্যালোকেট করতে পারি, ওটা আমার জন্য বেশি এফিশিয়েন্ট। সো ওই ফিলোসফিতে হচ্ছে আমরা এই যে শর্টেস্ট জব ফার্স্ট এইটা হচ্ছে ডিসকাস করব। সেটা হচ্ছে যে এখানে যেই জবটার বা যেই প্রসেসটার কাজ ছোট বা কাজ কম, সেই প্রসেসটাকে আমরা আগে এক্সিকিউট করাবো। ঠিক আছে। সো এইখানে প্রিএমটিভ একটা ভার্সন আছে, নন প্রিএমটিভ একটা ভার্সন আছে। সো আমরা প্রিএমটিভ ভার্সনটাই ডিসকাস করব। সো এই এসজেএফ যেটা, এসজেএফ কিন্তু হচ্ছে একটা থিওরিটিক্যালি অপটিমাল, হ্যাঁ, যে একটা প্রসেস মানে থিওরিটিক্যালি এটা হচ্ছে আমাকে ভালো পারফরমেন্স দিবে, যে অ্যাভারেজ ওয়েটিং টাইমটা কম হবে। সো এটার একটু সিমুলেশনটা আমরা একটু দেখবো। সো এখানে যেটা হচ্ছে যে প্রিএমটিভ ভার্সনে যেটা করব সেটা হচ্ছে যে প্রসেসগুলো যখন আসবে, নতুন কোনো যদি হচ্ছে আমার কি হয়, বেটার কোনো প্রসেস আসে, বেটার কোনো চয়েস থাকে, আমরা কারেন্ট প্রসেসটাকে পজ করে হ্যাঁ বেটার প্রসেসটাকে আমরা অ্যালোকেট করব সিপিইউ। আর নন প্রিএমটিভ ভার্সনে কিন্তু কি হবে, যে আমরা কোনো প্রসেসটাকে আটকাইতে পারবো না। প্রসেসটা একবার অ্যালোকেট পেয়ে গেলে ও তার কাজ শেষ করে তারপরে সে নিজে থেকে সিপিইউ ছেড়ে দিলে দেন আমরা অন্য কোনো প্রসেসকে অ্যালোকেট করতে পারবো। সো এই প্রিএমশন নন প্রিএমশন এগুলো তো আইডিয়া আমরা অলরেডি লাস্ট ক্লাসে পেয়ে গেছি। আচ্ছা, সো এই যে শর্টেজ জব ফার্স্টের যে প্রিএমটিভ ভার্সন, এটা আমরা একটু ডিসকাস করি। সো এখানে যেটা হয় যে আমরা কি করব, যে যেই প্রসেসটার রিমেইনিং বার্স্ট টাইমস, একটা প্রসেস যখন রান করে তো সে কিছুক্ষণ রান করার পরে তার কি বার্স্ট টাইম, রিমেইনিং টাইম মানে তার কতক্ষণ বাকি, কতটুকু বাকি আছে ওই টাইমটুকু তো কমতে থাকে, তাই না? সো
একটা প্রসেসের যত রিমেইনিং টাইম, সো রিমেইনিং টাইম যার কম সেই প্রসেসকে আমরা বেশি প্রায়োরিটি দিব। ঠিক আছে, এই আইডিয়াটা কি সবাই ক্লিয়ার? যে প্রসেসের বার্স্ট টাইম বা রিমেইনিং বার্স্ট টাইমটা কম সে হচ্ছে বেশি প্রায়োরিটি পাবে। সো এই কেসে একটু দেখি। সো এই কেসে ফার্স্টে কি হইতেছে যে টাইম যখন 0, আচ্ছা সবাই কি ফলো করতে পারতেছি? আমার কথা কি ঠিক মতো শোনা যাচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা, সো দেখো এই কেসে ফার্স্টে কি হইতেছে, একটু টাইম টু টাইম একটু রেসপন্স না করলে আমি আসলে বুঝতে পারতেছি না যে আসলে ফলো করতে পারতেছো কিনা আর কি। আচ্ছা, সো ফার্স্টে টাইম যখন 0 তখন কি হইতেছে, আমার প্রসেস 1 আসছে। আমার যেহেতু আর কোনো চয়েস নাই, সো প্রসেস 1 কে আমরা সিপিইউতে অ্যালোকেট করব আর রেডি কিউটা হয়ে যাবে এমটি। ঠিক আছে, আচ্ছা এখন টাইম যখন 1 তখন আমার প্রসেস 2 আসছে। এখন দেখো প্রসেস 2 যখন আসছে তখন প্রসেস 2 এর রিমেইনিং বার্স্ট টাইম কত? 4, তাই না? সো প্রসেস 2 এর রিমেইনিং বার্স্ট টাইম কত? 4। আর প্রসেস 1 এর রিমেইনিং টাইম কত? 8 সেকেন্ড ছিল, ওর মধ্যে কিন্তু সে কি 1 সেকেন্ডে একটা বার্স্ট টাইম কনজিউম করে ফেলছে, সো তার রিমেইনিং টাইম হচ্ছে 7। 7 আর 4 এর মধ্যে অবভিয়াসলি 4 ছোট, তার মানে P2 এর সাইজ ছোট, সো P2 প্রায়োরিটি বেশি পাবে। সো আমরা টাইম যখন 1 তখন P2 কে অ্যাক্সেস দিয়ে ফেলবো এন্ড P1 চলে যাবে আবার রেডি কিউতে। ঠিক আছে, আচ্ছা এখন P2 রান করা শুরু করছে, P2 রান করতেছে। টাইম যখন 2 তখন চলে আসছে P3, বাট P3 এর দেখো রিমেইনিং বার্স্ট টাইম কিন্তু অনেক হাই, 9। ওইটা কিন্তু P2 এর থেকেও অনেক বড়। সো P3 P2 কে বিট করতে পারলো না। সো P3 আসবে বাট সিপিইউ পাবে না, ও রেডি কিউতে ওয়েট করতে থাকবে। ওকে, দেন টাইম যখন 3 তখন আসছে P4। সো P4 যখন আসছে, সো তো ওর রিমেইনিং টাইম কত? 5, বাট P2 এর রিমেইনিং টাইম কত? টাইম যখন 3 তখন P2 2 সেকেন্ড কাজ হয়ে গেছে, ওর 4 সেকেন্ডের মধ্যে 2 সেকেন্ড কাজ হয়ে গেছে, তো বাকি থেকে 2 সেকেন্ড, বাট P4 এর লাগে 5 সেকেন্ড। সো অবভিয়াসলি 2 ছোট 5 বড়, সো P4 ও অ্যাক্সেস পাবে না। সো P4 টাও চলে যাবে রেডি কিউতে। একবার বেশি ক্লিক করে গেছে। সো টাইম যখন 3 তখন P4 টাও চলে যাবে রেডি কিউতে। ঠিক আছে, আচ্ছা এখন কি P2 তাহলে কি 1 থেকে 5 পর্যন্ত রান করবে, এর মধ্যে তো ওকে ইন্টারাপ্ট করার মতো আর কেউ নাই। তো 5 এ গিয়ে এখন P2 এর কাজ শেষ, এখন আমাকে নতুন প্রসেসকে অ্যালোকেট করতে হবে। তো কাকে আমি চুজ করব? এই যে আমার যে রিমেইনিং যেগুলো ছিল রেডি কিউতে, ওগুলোর মধ্যে সবচেয়ে ছোট কে? P4 সবচেয়ে ছোট না? বার্স্ট টাইমের পার্সপেক্টিভ থেকে সবচেয়ে ছোট তো P4। এর লাগে 7, এর লাগে 9, এর লাগে 5। সো অবভিয়াসলি আমি P4 কে অ্যালোকেট করব। আর রেডি কিউতে বাকি থাকে কে? P1 আর P3। সো P4 কি করবে? P4 এর বার্স্ট টাইম 5, সে 5 থেকে 10 পর্যন্ত এক্সিকিউট করে ফেলবে। এন্ড এরপরে কি 10 এ গিয়ে নতুন প্রসেস কি সিলেক্ট করতে হবে? আমরা কাকে সিলেক্ট করব? P1 কে সিলেক্ট করব, কারণ P1 ছোট। ঠিক আছে, সো 10 থেকে 17 পর্যন্ত তাহলে কি P1 কাজ করবে, যেহেতু ওর টাইম 7 টাইম লাগে। এন্ড 17 তে গিয়ে তাহলে আমি এরপরে P3 কে চুজ করব। সো P3 এর লাগে 9, সো সে 17 থেকে 26 পর্যন্ত কাজ করে সিমুলেশনটা শেষ করবে। এটা কি বুঝতে পারছো সবাই? স্যার আরেকবার বুঝাবেন লাস্টের দিক দিয়ে একটু? কোন জায়গায় সমস্যা হয়েছে স্যার? ওই যে ইয়ের থেকে যে P1 এর P3 আর P4। P1 P3 P4 এখানে 5 এ গিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর দেখো আমার 3 এ কি ছিল? যে 3টা প্রসেসই ছিল না? হ্যাঁ হ্যাঁ। সো এই 3টা প্রসেসের কেউই তো P2 কে ইন্টারাপ্ট করতে পারে নাই। P2 আনইন্টারাপ্টেড ওয়েতে 4 সেকেন্ড কনজিউম করবে, সো 1 থেকে 5 পর্যন্ত কাজ করবে। তো 5 এ গিয়ে P2 এর কাজ তো শেষ, এখন নতুন প্রসেসকে নিয়ে আসতে হবে। কাকে নিয়ে আসবো? এই তিনটার মধ্যে যে সবচেয়ে ছোট, কে সবচেয়ে ছোট? P4। এর টাইম সবচেয়ে কম না, সো P4 কে নিয়ে আসলাম আমরা। এইভাবে আমরা অলওয়েজ দেখবো যে আমার রেডি কিউ এর মধ্যে কোন প্রসেসের টাইমটা সবচেয়ে কম, সো ওকে আমরা নিতে থাকবো। ও আচ্ছা, ঠিক আছে, এটাই জাস্ট আইডিয়া মনে রাখলে বাকি সব তো হচ্ছে কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড আসলে। একটা কোয়েশ্চেন আছে। বলো। এক নম্বরে যখন P2 টা P1 কে ইন্টারাপ্ট করলো, তখন P1 কি ওয়েট কিউতে চলে যাচ্ছে? না, রেডি কিউতে চলে যাচ্ছে। দেখো যে P1 রেডি কিউতে চলে যাচ্ছে, এই যে
মানে এটাকে তো আমরা একসাথে লিখছি না এক নম্বরে, মানে এটাকে ও না, আলাদা একসাথে করে লিখছে না, দেখানোর জন্য যে দেখো এটা দেখাচ্ছে যে 1 এ কেবল P1 P2 অ্যারাইভ করলো। হ্যাঁ, অ্যারাইভ করলো, এরপরে কি আমি যখন সিপিইউ অ্যাক্সেস দিয়ে ফেললাম P2 কে, তখন P2 সিপিইউ তে চলে গেল, আর সিপিইউ তে কে ছিল? P1 ছিল না, P1 চলে আসলো রেডি কিউতে। ঠিক আছে, এটা বোঝানো হয়েছে। ওকে স্যার। P2 চলে গেল সিপিইউ তে, P1 চলে আসলো রেডি কিউতে। বুঝতে পারছি? মানে জি টাইম স্ট্যাম্প 1 এই কাজটা হয়েছে আর কি। এটাই আর কি। সবাই বুঝতে পারছি না এটা? তাহলে আমরা পরে অ্যালগরিদমে যাব। তো এটা বুঝতে পারলে পরের গুলো হচ্ছে বুঝতে আই থিঙ্ক একটু ইজিয়ার হবে, খুব বেশি ডিফারেন্ট কিছু না। তো শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্টের পরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে আমাদের প্রায়োরিটি স্কেডিউলিং। তো প্রায়োরিটি স্কেডিউলিং এ যেটা হয় যে আমাদের প্রত্যেকটা প্রসেসের প্রায়োরিটি ভ্যালু সেট করে দেয়। তো এখন এইখানে একটু আমাদের মাথায় রাখতে হবে যে যেই প্রসেসের প্রায়োরিটি ভ্যালুটা ছোট, সেই প্রসেসের প্রায়োরিটিটা বেশি। সো এখন এই কেসে দেখো, যেই প্রসেসের প্রায়োরিটি ভ্যালু ছোট, ওই প্রসেস যদি বড় হয় তাহলে কি একটা রানিং প্রসেস ও রান করার সময় যদি নতুন একটা প্রসেস আসে যার প্রায়োরিটি ওর থেকে হাই, তখন কি হবে? রানিং প্রসেসটাকে আমরা কি রিপ্লেস করে দেব না? সো এইটাই হচ্ছে আমরা এখানে করব। সো এখানে দেখো একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যে প্রায়োরিটি স্কেডিউলিং আর আগের যে অ্যালগরিদম দেখলাম শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট, এই দুটা কিন্তু রিলেটেড। হ্যাঁ, সো ওই এসআরটিএফ যেটা আমরা শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট, এটাও কিন্তু কাইন্ড অফ এ প্রায়োরিটি স্কেডিউলিং, যেখানে হচ্ছে আমার প্রায়োরিটিটা কি হবে? আমার বার্স্ট টাইমটা, আমার বার্স্ট টাইমের ইনভার্স ভ্যালুটা হচ্ছে আমার প্রায়োরিটি হবে। এখানে কি যার বার্স্ট টাইম কম তার প্রায়োরিটি বেশি। সো ওইটাই হচ্ছে আমার কাইন্ড অফ আ প্রায়োরিটি স্কেডিউলিং। ফার্স্ট টাইমটা ওখানে আমার প্রায়োরিটি ভ্যালু হিসেবে কাজ করতেছে। ঠিক আছে, সো আমরা যদি এরকম আলাদা করে প্রায়োরিটি ভ্যালু সেট করি, তো আমরা ওটা বিভিন্ন ক্রাইটেরিয়ার উপর বেসিস করে সেট করতে পারি। এটা টোটালি ডিপেন্ড করে হচ্ছে আমরা কিভাবে ডিজাইন করতেছি ডেভেলপারের উপর। আচ্ছা, সো ওটাই বললাম যে দেখো যে এসজিএফ হচ্ছে যে প্রায়োরিটি স্কেডিউলিং। সো আমাদের প্রায়োরিটি হচ্ছে কি বার্স্ট টাইমের ইনভার্স। ঠিক আছে, আচ্ছা। সো যেটা বললাম, যা আমরা হচ্ছে প্রায়োরিটি কেমন হিসাব করি, যে যার ভ্যালু কম তার প্রায়োরিটি বেশি। ঠিক আছে, সো এটা আমরা একটু সিমুলেশনটা দেখি। সো ফার্স্টে কি টাইম যখন 0, তখন কি ফার্স্টে P1 আসছে। সো আমার হাতে চয়েস নাই, সো P1 কে অ্যালোকেট করলাম সিপিইউ তে। সো রেডি কিউ এখন এমটি হয়ে গেল। এখন এরপরে টাইম যখন 1, তখন P2 আসছে। সো P2 এর কি প্রায়োরিটি হাই। সো P2 এর প্রায়োরিটি হাই, তো অবভিয়াসলি হচ্ছে টাইম যখন 1, তখন আমি কি P1 টাকে সরাই P2 কে অ্যালোকেট করাবো। ঠিক আছে, তো P2 চলে যাবে সিপিইউ তে, P1 চলে যাবে রেডি কিউতে। ঠিক আছে, আচ্ছা। এরপরে টাইম যখন 2, তখন P3 চলে আসছে, বাট P3 এর প্রায়োরিটি কম। সো ও হচ্ছে সিপিইউ পাবে না, ও রেডি কিউতে ওয়েট করবে। এবার টাইম যখন 3, তখন কি P4 আসছে, বাট ওর প্রায়োরিটিও কম। সো ও হচ্ছে সিপিইউ পাবে না, রেডি কিউতে ওয়েট করবে। গেল। আচ্ছা, এখন P2 এর বার্স্ট টাইম 4, ও 1 এ স্টার্ট করছিল, সো ও 1 থেকে 5 পর্যন্ত এক্সিকিউট করে ফেলবে। এখন 5 এ গিয়ে যখন P2 এর কাজ শেষ হয়ে গেছে, তখন আমাকে নতুন প্রসেস চুজ করতে হবে। এখন আমার কাছে হাতে কি কি আছে? P1, P3 আর P4 এ তিনটা আছে। এদের মাঝে প্রায়োরিটি বেশি কার? যার ভ্যালু কম। So দেখো যে P1 এর প্রায়োরিটি ভ্যালু কম না, সো P1 এর প্রায়োরিটি আসলে বেশি। সো P1 কে আমরা তখন অ্যাক্সেস দেবো। সো 5 এ গিয়ে আমরা আবার দেখো P1 কে অ্যাক্সেস দিছি। সো P1 কি, তাহলে দেখো ওর বার্স্ট টাইম 8, সো সে 5 থেকে 13 পর্যন্ত কাজ করবে। আচ্ছা, 5 থেকে 13 না, 5 থেকে 12 পর্যন্ত কাজ করবে, কজ হচ্ছে অলরেডি সে আগে 1 সেকেন্ড তো কাজ করে ফেলছে। সো ওর বার্স্ট টাইম বাকি থেকে 7। সো P1 এর বার্স্ট টাইম বাকি থেকে 7, সো সে হচ্ছে 5 থেকে 12 পর্যন্ত কাজ করবে। অ্যান্ড এরপরে 12 তে গিয়ে আমাকে নতুন প্রসেস চুজ করতে হবে। সো কাকে চুজ করবো? আমার হাতে আছে কি P3 আর P4। 3 আর 4 এর মধ্যে প্রায়োরিটি বেশি কার? P3 এর প্রায়োরিটি বেশি, কজ ভ্যালু কম। সো আমরা 12 তে গিয়ে P3 কে চুজ করব। দেন P3 হচ্ছে 9 সেকেন্ড কাজ করবে, সো 12 থেকে 21 পর্যন্ত কাজ করবে। দেন আমরা রিমেইনিং P4 কে চুজ করব, সে হচ্ছে 21 থেকে 26 পর্যন্ত কাজ করে শেষ করে ফেলবে। এটা কি বুঝতে পারছি?
জাস্ট সেম জিনিস, জাস্ট টেস্ট করা যে প্রায়োরিটি কার বেশি, কখন কাকে অ্যাক্সেস দেব, এটাই। মানে এখানে মানে ওরকম আরো ওরকম কমপ্লিকেটেড বা ডিফারেন্ট কোনো হচ্ছে সিচুয়েশন নাই। তো এখানে একটা ইস্যু খেয়াল রাখতে হয় যে এখানেও কিন্তু ওই যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের মতো একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যার প্রায়োরিটি বেশি সে হচ্ছে লো প্রায়োরিটির প্রসেসগুলোকে কি আটকায় রাখে। সো মনে করো অনেক বড় একটা প্রসেস, তো তার প্রায়োরিটিও হাই, সো অবভিয়াসলি ও রান করতেই থাকবে ছোট প্রসেসগুলো হচ্ছে অ্যাক্সেস পাবে না। তো এটা করার জন্য আমরা যেটা করতে পারি, সো এই যে এই ফেনোমেননটাকে বলা হয় স্টারভেশন। সো ছোট প্রসেসগুলো বা লো প্রায়োরিটি প্রসেসগুলো হচ্ছে কি আটকে আছে, স্টাক হয়ে আছে। সো এটা সলভ করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এইজিং। সো এটা কি করি, যে প্রসেস যত বেশি রান করবে তার প্রায়োরিটি আমরা ডাইনামিক্যালি কমাতে থাকবো। ঠিক আছে, তার মানে হচ্ছে তার যদি প্রায়োরিটি ভ্যালুগুলা আস্তে আস্তে আমরা বাড়াতে থাকি, তাহলে কি একটা বড় প্রসেস যেটা অনেকক্ষণ ধরে রান করতেছে তার কি প্রায়োরিটি আস্তে আস্তে কমতে থাকবে। কমতে কমতে একটা সময় দেখা যাচ্ছে যে ছোট বা লো প্রায়োরিটি প্রসেসগুলোও তাকে এক্সিট করে ফেলবে, তখন লো প্রায়োরিটি প্রসেসগুলো সুযোগ পাবে। আইডিয়াটা কি বুঝতে পারছি? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, সো তাহলে আমরা পরের অ্যালগরিদমে যাব। সো পরেরটা হচ্ছে আমাদের রাউন্ড রবিন অ্যালগরিদম। সো এইখানে যেটা হয়, সো এখানে আমরা প্রত্যেকটা প্রসেসকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম অ্যালোকেট করি। সো প্রত্যেকটা প্রসেসই ম্যাক্সিমাম মনে করো একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম পাবে, যেটাকে আমরা বলি হচ্ছে টাইম কোয়ান্টাম। সো প্রত্যেকটা প্রসেস দেখা যাচ্ছে যদি টাইম কোয়ান্টাম হচ্ছে মনে করা হয় 2 সেকেন্ড, সো প্রত্যেকটা প্রসেস 2 সেকেন্ড করে সিপিইউ অ্যালোকেশন পাবে অ্যাট ম্যাক্স। সো সবাই 2 সেকেন্ড করে পাইতে থাকবে। এখন যদি 2 সেকেন্ড পর পরেও যদি আমার শেষ না হয়, আমি আবার ঘুরে রেডি কিউয়ের টেইলে ঢুকে যাব। দেন সবার 2 সেকেন্ড শেষ হওয়ার পরে আমি আবার 2 সেকেন্ড অ্যাক্সেস পাবো। ঠিক আছে, এইভাবে ব্যাক অ্যান্ড ফোর্থ আমরা হচ্ছে অ্যাক্সেসগুলো প্রত্যেকটা প্রসেসকে দিতে থাকি। ঠিক আছে, সো এটা হচ্ছে একটু সিমুলেশন দেখলে আমাদের আইডিয়াটা ক্লিয়ার হবে। আচ্ছা, সো এইখানে যেটা হচ্ছে যদি হচ্ছে দেখো আমাদের টাইম কোয়ান্টামটা অনেক বড় হয়ে যায়, মানে অনেক বড়, তখন ওটা কিন্তু আসলে একটা ফিফোর মতোই কাজ করে। যে প্রসেসটা আগে আসছে সে হচ্ছে অ্যাক্সেস নিয়ে বসে আছে। যদি টাইম কোয়ান্টামটা যদি অনেক ছোট হয়, হ্যাঁ, সো তাহলে কিন্তু আসলে আমার অনেক বারবার প্রসেসগুলোকে সুইচ করতে হবে। সো আমি একটু সিমুলেশনটা দেখি। তো এখানে দেখো আমাদের টাইম কোয়ান্টাম দেওয়া আছে 4। সো এখানে যেটা হইতেছে যে বলো, এখানে টাইম কোয়ান্টাম মানে কি বোঝাচ্ছে? একটা প্রসেস ম্যাক্সিমাম কত, মানে এট এ টাইম কতক্ষণ সিপিইউ অ্যাক্সেস পাবে ম্যাক্সিমাম। মানে এখানে টাইম কোয়ান্টাম যদি 4 হয়, মানে আমি প্রত্যেকটা প্রসেসকে 4 সেকেন্ড করে অ্যাক্সেস দেব। 4 সেকেন্ড অ্যাক্সেস দেওয়ার পরে আমি সুইচ করব প্রসেসকে। মানে প্রসেস 1 4 সেকেন্ড পাবে, 4 সেকেন্ড পাওয়া শেষ, আমি তখন প্রসেস 2 কে দিব, প্রসেস 2 আবার 4 সেকেন্ড পাবে। 4 সেকেন্ডের আগে যদি প্রসেস শেষ হয়ে যায় দ্যাটস এ ডিফারেন্ট কেস, বাট শেষ না হলে কি হবে, আমি 4 সেকেন্ডের বেশি কাউকে একবারে দিব না। প্রত্যেকটা প্রসেস 4 সেকেন্ড করে পাইতে থাকবে, এন্ড এভাবে একবার ঘুরে আসার পর আবার আগের প্রসেস আবার 4 সেকেন্ড পাবে, বাট এট এ টাইম কেউ 4 সেকেন্ডের বেশি পাবে না। বুঝতে পারছি? সো ওইটাই আমরা দেখবো। সো ফার্স্টে দেখো এখানে ইনিশিয়ালি কি আমার রেডি কিউ এমটি। সো ফার্স্টে টাইম যখন 0 তখন P1 আসবে। সো P1 আসলো, P1 কে আমরা যেহেতু আমাদের আর চয়েস নাই, একটাই প্রসেস এখন রেডি কিউতে আছে, সো আমরা P1 কে কি করলাম, সিপিইউ তে দিয়ে দিলাম। দেখো P1 এর বার্স্ট টাইম কিন্তু 8, বাট আমার টাইম কোয়ান্টাম 4। সো আলটিমেটলি কি হবে, P1 কিন্তু 8 সেকেন্ড পাবে না, সে 4 সেকেন্ড পাওয়ার পরে তাকে আমরা সরাই ফেলবো। সো P1 কিন্তু 4 এ গিয়ে সরে যাবে। এর মধ্যে তো 4 এ যাওয়ার আগে দেখো P2 P3 P4 এরা কিন্তু অ্যারাইভ করে ফেলবে। দেখো 3 এ গিয়ে P2 P3 P4 অ্যারাইভ করে ফেলছে। ঠিক আছে, এখন 4 এ গিয়ে P1 শেষ হয়ে যাবে। সো শেষ হয়ে যাবে বলতে P1 এর টাইম স্লট শেষ ফর নাও। তাহলে কি হবে, P1 এর টাইম স্লট যেহেতু শেষ, সো বাট P1 এর কিন্তু কাজ শেষ হয় না। P1 এর 8 সেকেন্ড লাগবে, তাই না, বাট ও 4 সেকেন্ড পাইছে। তখন P1 কি করবে, P1 আবার এই কিউ এর টেইলে ঢুকে যাবে। দেখো P1 আবার কিউ এর টেইলে ঢুকে গেছে, আর কিউ এর ফ্রন্টে যে ছিল ওকে আমরা অ্যাক্সেস দিয়ে ফেলছি। দেখো P2 কে অ্যাক্সেস দিয়ে ফেলছি। সো P2 4 এ অ্যাক্সেস পাবে, এন্ড P2 হচ্ছে দেখো 4 সেকেন্ড পাবে সময়, আর P2 এর লাগে 4 সেকেন্ড। সো 4 থেকে 8 পর্যন্ত কাজ করে P2 সে টার্মিনেট হয়ে যাবে। তখন আমাদেরকে নতুন প্রসেস নিয়ে আসতে হবে। কাকে নিয়ে আসবো, কিউ এর নেক্সট ইন লাইন যে P3।
তো P3 কে নিয়ে আসলাম আমরা, P3 ও 4 সেকেন্ড পাবে, বাট P3 এর কাজ শেষ হবে না। সো P3 ও কি করবে, কিউ এর টেইলে ঢুকে যাবে, ঠিক আছে। তখন নেক্সট ইন লাইন কি আছে আমাদের, নেক্সট ইন লাইন আছে P4। সো P4 কে নিয়ে আসলাম আমরা, P4 ও কি, P4 এর 5 সেকেন্ড লাগতো, সে 4 সেকেন্ড পাওয়ার পরে আবার কিউ এর টেলে ঢুকে যাবে। সো এখানে একটু ছোট ভুল আছে, এই 8 এ গিয়ে P4 এর রিমেইনিং টাইমটা 5 হবে আসলে। সো এটা একটা টাইপিং মিস্টেক আছে। আচ্ছা, সো দেখো P4 কিন্তু এখন কি হয়েছে, কিউ এর টেলে ঢুকে গেছে, আর কিউ এর ফ্রন্টে আছে P3। আর P1 এর কত রিমেইনিং টাইম লাগে, 4 লাগে, রাইট। সো P1 কি 16 থেকে 20 পর্যন্ত এক্সিকিউট করবে, টার্মিনেট হয়ে যাবে, দেন নেক্সট কাকে নিয়ে আসবো, P3 কে নিয়ে আসবো, যেহেতু নেক্সট ইন লাইন P3। সো P3 এর আরো বাকি থাকে কত, 1 সেকেন্ড বাকি থাকবে 20 থেকে 24 পর্যন্ত কাজ করার পরে। এরপরে আমরা 24 থেকে 25-এ P4 কে নিয়ে আসবো, কারণ নেক্সট ইন লাইন ও আছে, হ্যাঁ। এন্ড এরপরে রিমেইনিং কে আবার P3 কে নিয়ে আসবো। P3 25 থেকে 26 পর্যন্ত কাজ করে শেষ হয়ে যাবে। এটা কি বুঝতে পারছো? এটা কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড, রাইট। সো একটা প্রসেস কিউতে টেইলে পুশ হচ্ছে, কিউ এর ফ্রন্ট থেকে আমরা প্রসেসগুলোকে বের করে 4 সেকেন্ড করে সময় দিচ্ছি, আবার কিউ এর টেইলে পুশ করতেছি যদি শেষ না হয়। শেষ হলে হচ্ছে কি হবে, শেষ হলে তো চলে গেল, শেষ না হলে আমরা ওর টাইম স্লট শেষ হলে আবার ওকে কিউ এর টেইলে পুশ করতেছি, আর কিউ এর ফ্রন্ট থেকে নতুন প্রসেসকে নিয়ে আসতেছি। একদম মানে জাস্ট সহজ ভাষায় 2 লাইনে যদি অ্যালগরিদম মনে রাখতে চাও। বুঝা গেছে এটা? জি স্যার। Yes, sir. আচ্ছা, সো তাহলে আমরা এখন একটু দেখবো, সেটা হচ্ছে যে আসলে টাইম কোয়ান্টামের উপর ডিপেন্ড করে আমার আসলে মানে পারফরমেন্স অনেক ম্যাটার করে। যদি আমার টাইম কোয়ান্টাম অনেক বড় হয়, তাহলে কি ওটা অনেকটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের মতো হয়ে গেল, মানে একটা প্রসেস অনেকক্ষণ ধরে রান করতেছে, কোনো কনটেক্সট সুইচ হচ্ছে না, ছোট সব প্রসেসগুলোই আটকে আছে, রাইট। আর যদি টাইম কোয়ান্টাম অনেক ছোট হয়, তাহলে কিন্তু আমার অনেক বেশি ঘন ঘন কনটেক্সট সুইচ হবে। আর আমরা জানি যে কনটেক্সট সুইচ এত বেশি করা কিন্তু আমার জন্য কস্টলি, কারণ কনটেক্সট সুইচ যখন হয় ওই সময়টুকুতে আসলে প্রসেসগুলো প্রোগ্রেস করতে পারে না। সো আমার আসলে কি ওটা আমার জন্য পারফরমেন্সে অনেক বেশি ওভারহেড অ্যাড করবে, আমার পারফরমেন্স খারাপ হয়ে যাবে। সো আমাদের হচ্ছে আসলে এই টাইম কোয়ান্টাম চুজ করার জন্য একটা সুইট স্পট খুঁজতে হয়, যাতে কনটেক্সট সুইচের অ্যামাউন্ট খুব বেশিও না হয় বা খুব কমও না হয়, ঠিক আছে। সো ওখানে দেখো একটা ভিজুয়াল এক্সাম্পল দেওয়া আছে। সো টাইম কোয়ান্টাম 12 হলে দেখো কনটেক্সট সুইচই হচ্ছে না, হ্যাঁ। টাইম কোয়ান্টাম 6 হলে একটা কনটেক্সট সুইচ, টাইম কোয়ান্টাম 1 হলে আবার অনেক বেশি কনটেক্সট সুইচ। সো এটার একটা এমপিরিক্যাল রেজাল্ট আছে, সেটা হচ্ছে দেখো যে আমরা টার্ন অ্যারাউন্ড এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইমের সাথে টাইম কোয়ান্টামের একটা প্লট করছি। সো এমপিরিক্যালি দেখা যায় যে সবগুলো প্রসেসের 80% বার্স্ট টাইম কভার করে, এরকম টাইম কোয়ান্টাম চুজ করা আমার জন্য সবচেয়ে বেস্ট। সো প্রত্যেকটা প্রসেসের 80% বার্স্ট টাইম যেন কভার করা হয়। সো এটা করতে হলে আমি যদি জাস্ট সবচেয়ে বড় যে প্রসেস, সবচেয়ে বড় বার্স্ট টাইম যে প্রসেসের তার 80% যদি আমরা কভার করতে পারি, তাহলে তো উইয়ার ওকে, তাই না? সো তাহলে হচ্ছে সবগুলো প্রসেসের 80% কভার হবে, গ্যারান্টি। সো দেখো এখানে আমাদের কেসে সবচেয়ে বড় প্রসেস কি, P4, যে বার্স্ট টাইম হচ্ছে বড় 7, সো এর 80% কত হয় 5.6, তাই না? তো আমরা সিলিং নিব 6। সো দেখো আমাদের 6 এর কেসে আমার এভারেজ টার্নঅ্যারাউন্ড টাইমটা কি হয়েছে, সবচেয়ে কম হয়েছে, তার মানে এটা আমার বেস্ট পারফর্মিং টাইম কোয়ান্টাম। বুঝতে পারছি কি? ইয়েস স্যার। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের কিছু বেসিক অ্যালগরিদম গেল। সো এরপরে হচ্ছে আমরা একটু অ্যাডভান্সড মোর রিয়ালিস্টিক অ্যালগরিদমে হচ্ছে এখন ফোকাস করব। সো ওটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ এটা একটু বেশ এগুলো আস্তে আস্তে একটু কমপ্লিকেটেড হবে। সো একটু ধৈর্য ধরে পুরোটা সিমুলেশনটা ফলো করতে হবে, তাছাড়া হচ্ছে কিন্তু হারাই ফেলবা। সো আগে থেকে একটু ওয়ার্নিং দিয়ে দিচ্ছি। সো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে মাল্টি লেভেল কিউ। সো মাল্টি লেভেল কিউতে যেটা হয়, সো এটা একটু দেখি। সো আমাদের বিভিন্ন ক্যাটেগরির প্রসেসের জন্য আমরা বিভিন্ন ডিফারেন্ট কিউ রাখি। সো আমাদের এখানে মাল্টিপল কিউ আছে, মাল্টি লেভেল কিউ আছে। সো এক এক টাইপের প্রসেসের জন্য তোমার এক এক রকম কিউ আছে। সো আমাদের দেখো মানে আমাদের প্রসেসগুলোর কিন্তু বিভিন্ন টাইপ হয়। সো কিছু সিস্টেম প্রসেস আছে যেগুলো অনেক ক্রুশিয়াল কাজ করে, আবার কিছু ইউজার প্রসেস আছে যেগুলো আসলে আমার সিস্টেমের জন্য অত বেশি ক্রুশিয়াল না। সবগুলোকে যদি আমি সেম ওয়েতে ট্রিট করি, এটা আসলে আমার মানে এটা আসলে মানে ফেয়ার কোনো সিস্টেম হইলো না, এটা আমার জন্য আসলে ভালো সিস্টেম না।
আমরা যেটা করি প্রসেসের ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন টাইপের প্রসেসকে বিভিন্ন কিউতে হচ্ছে আমরা ডিস্ট্রিবিউট করি। অ্যান্ড যখন আমরা আমাদের প্রসেস সিলেক্ট করতে হবে, আমরা প্রসেস সিলেক্ট করি যে কোন কিউটার নিয়ে কাজ করব, অ্যান্ড ওই কিউয়ের ভিতরে দেন আমরা ওই অ্যালগরিদম অনুযায়ী কোনো একটা পার্টিকুলার প্রসেসকে পিক করি। সো এখানে দেখো 2 লেভেলে কাজ হতে পারে। আমরা আগে একটা কিউ পিক করব, দেন কিউয়ের ভিতর থেকে প্রসেসকে পিক করব। সো দেখো যে ওইটাই এখানে জাস্ট থিওরিটিক্যালি বলা আছে। সো আমাদের বিভিন্ন রকম প্রসেস হতে পারে। সো এক এক প্রসেসকে এক একভাবে ডিল করতে হবে। সো এক এক প্রসেসের জন্য আমরা এক এক রকম অ্যালগরিদম ইউজ করতে পারি এক এক কিউয়ের জন্য। দেখো একটা কিউয়ের জন্য আমরা রাউন্ড রবিন ইউজ করলাম, আর একটা কিউয়ের জন্য ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ ইউজ করলাম। সো মানে এটা টোটালি মানে আপ টু আস। হ্যাঁ, সো আমাদেরকে এটার সুবিধা হচ্ছে আমরা এক এক প্রসেসকে এক এক ভাবে ট্রিট করতে পারি, যেহেতু আমাদের মাল্টিপল ডিফারেন্ট কাইন্ডস অফ কিউ আছে। সো এইটার মতো হচ্ছে এটা হচ্ছে আমাদের মাল্টি লেভেল কিউ। সো মাল্টি লেভেল কিউতে যদি আমরা একটা ফিডব্যাক মেকানিজম অ্যাড করি, তখন ওটা হচ্ছে আমাদের মাল্টি লেভেল ফিডব্যাক কিউ, যেটা হচ্ছে বা এমএলএফ কিউ যেটা আমরা বলি। সো এইটা হচ্ছে মোটামুটি একটু রিয়েলিস্টিক একটা, যেটা মানে মডার্ন অপারেটিং সিস্টেমগুলোতে ইউজ হয়। সো এইখানে যে জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে, সো দেখো এই ইমেজটা দেখলে একটু ক্লিয়ার হবে। সো এখানে প্রসেসগুলো যেটা হয় যে মাল্টিপল কিউএ ডিস্ট্রিবিউটেড থাকে। আচ্ছা, একটু 2 মিনিট আমি একটু আসতেছি একটু। আচ্ছা, আচ্ছা, সো আমরা বলছিলাম, সো আমরা হচ্ছে মাল্টি লেভেল ফিডব্যাক কিউতে ছিলাম। সো মাল্টি লেভেল ফিডব্যাক কিউতে যেটা হয়, আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে তো, তাই না? আচ্ছা জি স্যার। আচ্ছা, সো মাল্টি লেভেল ফিডব্যাক কিউতে যেটা হয়, দেখো আমাদের মাল্টি লেভেল কিউ এর মতো আমাদের মাল্টিপল কিউ থাকে, বাট দেয়ার কানেক্টেড। হ্যাঁ, সো একটা প্রসেস, এখানে আইডিয়াটা হচ্ছে একটা প্রসেস যখন একটা কিউতে আসে, সো আমাদের যেটা হয় যে কিউগুলোর আবার প্রায়োরিটি থাকে। আপার লেভেল কিউ এর প্রায়োরিটি বেশি, লোয়ার লেভেল কিউ এর প্রায়োরিটি আস্তে আস্তে কমতে থাকে। সো এখন আইডিয়াটা হচ্ছে যে আমার লোয়ার লেভেল কিউতে যদি কোনো প্রসেস থাকে অ্যান্ড আপার লেভেল কিউতে কোনো যদি প্রসেস থাকে, আমরা আপার লেভেল কিউ এর প্রসেসগুলোকে আগে আমরা অ্যাক্সেস দেব, অ্যান্ড আপার লেভেল কিউ এমটি হইলে দেন আমরা লোয়ার লেভেল কিউ এর দিকে তাকাবো। ঠিক আছে? আমরা অলওয়েজ উপরের লেভেলের কিউ এর প্রতি ফোকাস থাকবো। উপরের লেভেলের কিউ এমটি হলে অনলি দেন আমরা নিচের লেভেলের কিউগুলোর প্রসেসগুলোকে অ্যাক্সেস দেওয়ার ট্রাই করবো। ঠিক আছে? সো এখানে কি হয়, একটা প্রসেস যখন আপার লেভেল কিউতে আসছে অ্যান্ড আপার লেভেল কিউ এর দেখো টাইম কোয়ান্টামেও যদি তার কাজ না হয়, ফর এক্সাম্পল একটা প্রসেস P1, তো P1 এর বার্স্ট টাইম হচ্ছে 16, তাহলে অবভিয়াসলি ও যখন টাইম কোয়ান্টাম 8 দিয়ে তাকে রান করাচ্ছে, তাহলে কি ওটা ওর জন্য এনাফ না? তার টাইম কোয়ান্টাম 8 করা শেষ হওয়ার পরেও তার কি আরো প্রসেস বাকি আছে। এরকম কেসে যখন একটা প্রসেস কোনো একটা কিউ এর টাইম কোয়ান্টাম শেষ হওয়ার পরেও তার কাজ শেষ হয় না, তখন আমরা যেটা করি প্রসেসটাকে লোয়ার লেয়ারের কিউতে ডিমোট করে দেই। এটা খুবই ইম্পর্টেন্ট। সো আমরা যেটা করি লোয়ার লেয়ারের কিউতে ডিমোট করে দেব। ঠিক আছে? ইনিশিয়ালি যখন কোনো প্রসেস অ্যারাইভ করে, সবাই আপার লেভেলের মানে টপ মোস্ট কিউতে ঢুকবে,
বাট তার টাইম কোয়ান্টাম কনজিউম করে ফেললে এন্ড যদি সে তার টার্মিনেট না হয় তাহলে তাকে আমরা ডিমোট করে ফেলবো। এন্ড এরপরে সেকেন্ড লেভেলের কিউতেও যদি তার কাজ শেষ না হয়, সে টাইম কোয়ান্টাম কনজিউম করে, তাহলে আমরা তাকে আবার এক লেভেল ডিমোট করব। তার মানে কেউ তার টাইম কোয়ান্টাম কনজিউম করে ফেললে আমরা তাকে ডিমোট করতে থাকবো। বুঝতে পারছি? আচ্ছা, এখন আমরা যেটা করি সেটা হচ্ছে যে যদি একটা প্রসেস রান করতে করতে, ফর এক্সাম্পল এই যে মাঝের যে কিউটা আছে, মাঝের কিউতে একটা প্রসেস মনে করো, মাঝের কিউ থেকে একটা প্রসেসকে নিয়ে আমরা রান করতেছি। তো ওই প্রসেসটা যদি কি হয়, মাঝে কোনো আইওর জন্য রিকোয়েস্ট করে, মানে ওয়েটিং স্টেটে চলে যায়, তখন আমরা যেটা করি আমাদের সিমুলেশনে সেটা হচ্ছে আমরা তখন প্রসেসটা আইও রিকোয়েস্ট শেষ করার পরে আমরা ওকে প্রমোট করে এক লেভেল উপরে তুলে দেই। ঠিক আছে? সো এই মনে করেন যে মাঝের কিউ থেকে প্রসেস একটা নিয়ে রান করা শুরু করলা, বাট রান করতে করতে সে একটা আইও রিকোয়েস্ট করলো। তার আইও রিকোয়েস্ট শেষ করার পরে তাকে আমরা তার যে কিউতে ছিল তার থেকে এক লেভেল উপরের কিউতে আমরা পুশ করে দেই। আমরা আরেকটা কাজও করতে পারি, সেটা হচ্ছে যে যেই কিউতে ছিল ওই কিউতেই আমরা ওকে কন্টিনিউ করাতে পারি ডিমোট না করে। সো দুইটা অ্যাজাম্পশনই কারেক্ট। ঠিক আছে? সো একটা হচ্ছে কি, যে কিউতে ছিল ওই কিউতেই রেখে দেওয়া, অথবা হচ্ছে এক লেভেল উপরে প্রমোট করে দেওয়া। সো বোথ অফ দিস অ্যাজাম্পশনস আর পারফেক্টলি কারেক্ট। সো মানে ইউ ক্যান ইউজ এনি অফ দিস, বাট হচ্ছে আমরা সিমুলেশনে এক লেভেল প্রমোট করে দেওয়ার সিমুলেশনটা দেখাইছি। ঠিক আছে? সো বোথ আর অ্যাকসেপ্টেবল। এটা নিয়ে কোনো আসলে প্রবলেম, এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই। সো মানে তুমি যে কোনো একটা ফলো করতে পারো। আচ্ছা, সো এইটা হচ্ছে আমাদের আইডিয়াটা। সো তাহলে আইডিয়াগুলো কি ছিল একটু রিক্যাপ করি, একটু এটা মাথায় রাখতে হবে, কারণ এটা আমাদের নেক্সট সিমুলেশনে লাগবে। কেউ তার টাইম কোয়ান্টাম কনজিউম করে ফেললে তাকে ডিমোট করি, আর কেউ তার রানিং অবস্থায় আইও রিকোয়েস্ট পাইলে আইও রিকোয়েস্ট শেষে তাকে আমরা প্রমোট করে দিই। ঠিক আছে? আর বাকি পার্টটা আমার রাউন্ড রবিনের মতোই হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটু সিমুলেশনে যাই। সো দেখো এখানে আমরা তিনটা কিউ রাখছি। সো তিনটা কিউর দেখো প্রত্যেকটা কিউ এর প্রায়োরিটি আছে। সো কিউ জিরোর প্রায়োরিটি হাই, কিউ ওয়ান এর প্রায়োরিটি একটু কম, কিউ টু এর প্রায়োরিটি সবচেয়ে কম। এন্ড দেখো প্রত্যেকটা কিউ এর হাই প্রায়োরিটির কিউ এর টাইম কোয়ান্টাম কম, এন্ড যত কিউ এর প্রায়োরিটি কমতেছে ওর টাইম কোয়ান্টামটাও বাড়তেছে। সো এখানে আমাদের তিনটা প্রসেস আছে। সো দ্যাট ফার্স্ট টাইম দেওয়া আছে। সো আমরা একটু সিমুলেশনটা একটু দেখি। এটা একটু বড় হবে, এটা এর পরেরটা একটু ফলো করো ধৈর্য ধরে। সো দেখো এখানে কি হইতেছে যে ফার্স্টে টাইম যখন 0 তখন আমার তিনটা প্রসেসই কিউ 0 তে আছে। সো আমরা ধরে নিচ্ছি সবাই আগে থেকে অ্যারাইভ করে আসে। সো টাইম 0 তে সবাই অ্যারাইভ করছে। সো ফার্স্টে কিউ 0 তে P1 P2 P3 তিনটা প্রসেসই আছে। এখন তাহলে আমি কি করব, রাউন্ড রবিন অনুযায়ী কি যে আগে আছে, সো P1 কে আমরা সিপিইউ তে অ্যালোকেট করে দিলাম। সো P1 কি টাইম কোয়ান্টাম যেহেতু 2, সো 0 থেকে 2 পর্যন্ত এক্সিকিউট করবে, বাট তার কিন্তু কি শেষ হয় নাই, সে পুরো টাইম কোয়ান্টাম 2 কনজিউম করে ফেলছে। তাহলে কি হবে, আমরা P1 কে ডিমোট করে Q1 এ নিয়ে যাব, রাইট? দেখো আমরা P1 কে ডিমোট করে ফেলছি। এরপরে আমরা কি Q0 থেকে দেখব, Q0 তে P2 আছে। সো P2 কেও আমরা অ্যাক্সেস দেব। P2 কি 2 থেকে 4 পর্যন্ত এক্সিকিউট করবে, ও সেও যেহেতু কনজিউম করে ফেলছে ও ডিমোট হয়ে যাবে। সো P2 ডিমোট হয়ে গেল। এরপর আমরা রিমেইনিং কি Q0 তে P3 আছে। সো P3 কে হচ্ছে আমরা সিপিইউ অ্যাক্সেস দিলাম। তো সেও কিন্তু শেষ করতে পারে না, সেও 4 থেকে 6 পর্যন্ত কাজ করে ডিমোট হয়ে যাবে। এন্ড আমার Q0 কিন্তু এমটি। ঠিক আছে? তো Q0 যেহেতু আমার এমটি টাইম 6 এ, এখন তাহলে আমি এখন কি করব, Q1 দেখব, পরের লেভেলের কিউ দেখব যে পরের লেভেলের কিউতে কোনো প্রসেস আছে কিনা। সো পরের লেভেলের কিউতে কি আছে, আমার কি P1 আর P2 ছিল, তার মধ্যে আগে কি ছিল, P1 ছিল। সো P1 টাকে আমরা অ্যাক্সেস দিয়ে ফেললাম। আর P3 ও যেহেতু ডিমোট হয়ে Q1 এ আছে। সো P1 কি করবে, এখন এর টাইম কোয়ান্টাম কি 4, তাই না? সো P1 6 থেকে 10 পর্যন্ত কাজ করবে, এন্ড আমরা নেক্সট ইন লাইন কে P2 কে অ্যাক্সেস দিয়ে ফেলবো। সো দেখো P2 কে অ্যাক্সেস দিয়ে ফেলছি। আর P1 যেহেতু দেখো P1 যেহেতু 4 সেকেন্ড করেও শেষ করতে পারে না, P1 কে আমরা আবার ডিমোট করে Q2 তে নিয়ে গেলাম। এটা কি সবাই ফলো করতে পারতেছি?
স্যার এই 6 এর এখানে P1 P2 P3 পরপর 3টা হবে না? কোথায়? মানে টাইমস হয় Q1 এর ক্ষেত্রে যেটা না টাইম না, P1 কি আমার দেখো CPU তে চলে আসছে না, তো আচ্ছা যে প্রসেস CPU তে চলে আসছে ও আবার রেডি কিউতে কেমনে থাকে? আচ্ছা বুঝতে পারছি। যেটা CPU তে চলে আসছে ওটা আমরা রেডি কিউতে দেখাই নাই, রেডি কিউতে কি আছে ওগুলো দেখাইছি, ঠিক আছে? আচ্ছা, সো 10-এ গিয়ে দেখো তাহলে কি P1 তো যেহেতু Q1 থেকেও মানে শেষ করতে পারলো না, তাকে আমরা আবার ডিমোট করে Q2 তে নিয়ে গেছি। আর নেক্সট ইন লাইন কে ছিল? P2 ছিল, সো P2 কে অ্যাক্সেস দিয়ে ফেললাম, আর রিমেইনিং থাকে আমার P3। সো P2 তাহলে কি 10 থেকে 14 পর্যন্ত কাজ করবে, এরপরে আমরা আবার P3 কে অ্যাক্সেস দিব। এখন P2 10 থেকে 14 পর্যন্ত কাজ করে তো তার কাজ শেষ হয় না, তো P2 হচ্ছে আবার ডিমোট হয়ে যাবে, ঠিক আছে? এখন তাহলে P3 কে অ্যাক্সেস দিলাম, সো আর Q1 ও এমটি হয়ে গেল। সো P3 তাহলে কি হবে? তো P3 তাহলে কি হইতেছে, 14 তে অ্যাক্সেস পাওয়ার পরে 14 থেকে 18 পর্যন্ত কাজ করবে, বাট P3 এরও কিন্তু মানে শেষ করতে পারে না, সো P3 কেও আমরা ডিমোট করে দেব। দেন যেহেতু Q0 আর Q1 দুটো এমটি, তাহলে আমাকে Q2 এখন দেখতে হবে। সো Q2 এতে নেক্সট লাইন কে ছিল? P1 ছিল, সো P1 কে আমরা অ্যাক্সেস দিলাম। সো P1 এর রিমেইনিং টাইম ছিল 6, বাট আমার কোয়ান্টাম 8, সো সে হচ্ছে কি 6 সেকেন্ড কাজ করেই শেষ করে ফেলবে। 24-এ গিয়ে P1 শেষ হয়ে যাবে, আমরা তখন P2 কে অ্যাক্সেস দেব। নেক্সট লাইন যেহেতু P2 ছিল, সো P2 এর বাকি থাকে 2, বাট তার ক্যাপাসিটি আছে 8, সো সে হচ্ছে 2 সেকেন্ড কাজ করে শেষ হয়ে যাবে। অ্যান্ড P3 এর দেখো, P3 এর হচ্ছে কি লাগে 12, বাট ক্যাপাসিটি আমার 8, সো সে হচ্ছে 8 সেকেন্ড ফার্স্টে কাজ করবে, 26 থেকে 34। দেন আবার সে রেডি কিউতে ব্যাক করলো, হ্যাঁ, দেন আবার P3 কিন্তু আবার অ্যাক্সেস পাবে, দেন আবার 34 থেকে 38 পর্যন্ত আবার P3 আবার কন্টিনিউ করলো, ঠিক আছে? দেন হচ্ছে আমার সিমুলেশনটা শেষ। বুঝতে পারছি? এই সিমুলেশনটা কি ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, সো এটা বুঝলে পরেরটাও হচ্ছে বুঝতে একটু ইজি হবে, কারণ পরেরটাতে আরো অনেক কিছু আছে, তো সো মানে এইটার উপর বেস করে আমরা পরেরটা দেখবো আর কি। সো এটার জন্য হচ্ছে মেট্রিক গুলার ক্যালকুলেশনটা কেমন হবে। সো দেখো এখানে ওই রেসপন্স টাইম তো ইজি, রাইট? সো প্রথম কখন কি অ্যাক্সেস পাইছে, সো দেখো রেসপন্স টাইমটা কি হইতেছে, P1 কি 0 সেকেন্ড অ্যাক্সেস পেয়ে গেছে, সো রেসপন্স টাইম 0। P2 দেখো 2 সেকেন্ড অ্যাক্সেস পাইছে, সো রেসপন্স টাইম 2। P3 4 সেকেন্ড অ্যাক্সেস পাইছে, ওর রেসপন্স টাইমটা হচ্ছে 4। সো এভারেজ করব আমরা। টার্ন অ্যারাউন্ড টাইম কেমন হিসাব করব? সো কখন কোন প্রসেস শেষ হয়েছে, সো P1 শেষ হয়েছে কখন? 24-এ, তার টার্ন অ্যারাউন্ড টাইম 24। P2 শেষ হয়েছে 26-এ, তার 26। P3 শেষ হয়েছে কত? 38-এ, তার 38। সো এভারেজ করব। ওয়েটিং টাইম কেমন হিসাব করব? আমরা একটু ব্রেকডাউন করে হিসাব করি। সো প্রসেসগুলোকে কতক্ষণ রেডি কিউতে ওয়েট করতে হয় ওইটা আমরা জাস্ট ক্যালকুলেট করে দেখব। সো দেখো P1 কতক্ষণ রেডি কিউতে ওয়েট করছে, তাকে ফার্স্টে তো তাকে কোনো ওয়েট করতে হয় নাই, এরপরে দেখো সে 2 থেকে 6 পর্যন্ত ওয়েট করছে, আবার 10 থেকে 18 পর্যন্ত ওয়েট করছে। সো এই সবগুলার এই ডিফারেন্সগুলোর যোগফল হবে আমার P1 এর ওয়েটিং টাইম, ঠিক আছে? P2 এর জন্য দেখো সে প্রথমে 2 সেকেন্ড ওয়েট করলো, এরপরে কি 4 থেকে 10 পর্যন্ত ওয়েট করছে, এরপরে আবার দেখো 14 থেকে 24 পর্যন্ত ওয়েট করছে, তাই না? এই তিনটার যোগফল হচ্ছে P2 এর ওয়েটিং টাইম। আর P3 এর কেসে সে ফার্স্টে 4 সেকেন্ড ওয়েট করলো, তারপরে কি 6 থেকে 14 পর্যন্ত ওয়েট করছে, এরপরে কি 18 থেকে 26 পর্যন্ত ওয়েট করছে, হ্যাঁ, এরপরে আর তাকে ওয়েট করতে হয় না। সো এই তিনটার যেগুলোর যোগফল হচ্ছে আমরা P3 এর ওয়েটিং টাইম। সো এই তিনটার অ্যাভারেজ করলে আমরা অ্যাভারেজ ওয়েটিং টাইমটা পেয়ে যাব। বুঝতে পারছি? জাস্ট গ্যাট চার্ট দেখে কিন্তু আমরা এই ওয়েটিং টাইম, রেসপন্স টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম সবই হচ্ছে ইজিলি বের করতে পারবো, ঠিক আছে? সো এটা বুঝলে তাহলে আমরা পরের এক্সাম্পলে চলে যাই। সো পরেরটাতে যেটা হয়, এখানে আমাদের আইও রিকোয়েস্ট সহ MLFQ এর সিমুলেশনটা করতে হবে। সো এটা একটু অনেক কিছু ট্র্যাক রাখতে হবে, তো এটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। সো এটা সবচেয়ে ক্রিটিক্যাল পার্ট হচ্ছে এটা, সো এটা তো একদম একটু ফোকাস রাখতে হবে, ঠিক আছে? সো দেখো এখানে আগে স্পেসিফিকেশনটা আমরা একটু বোঝার ট্রাই করি। সো স্পেসিফিকেশনটা কি বোঝাইতেছে? সো প্রসেসের বার্স্ট টাইম আর অ্যারাইভাল টাইম তো নিয়ে আমাদের কোনো কনফিউশন থাকার কথা না, এটা আমরা আগে এনকাউন্টার করলাম একটু আগে। দেখো এটা আইও টাইম বলে ব্যাপার আছে। সো আইও টাইমে কি বলা আছে? তো আইও টাইম হচ্ছে 6, হ্যাঁ,
সো 6 i টাইম যদি 6 হয়, 6 এর মধ্যে দেখো বা ওটাকে 2 ভাগে, মানে একবারে 6 সেকেন্ড সে হচ্ছে আইও রিকোয়েস্ট করে না, 2 ভাগে করতেছে। এখানে কমেন্টে বলে দেওয়া আছে, দেখো 2 সেকেন্ড আইও অপারেশন আফটার টোটাল 4 সেকেন্ডস অফ সিপিইউ অ্যালোকেশন। তার মানে প্রসেস 1 যখন রান করতেছে এন্ড সে যখন 4 সেকেন্ড রান করে ফেলছে, সে তখন একটা আইও অপারেশন করে যেটা 2 সেকেন্ড সময় নেয়। আবার বলা আছে যে প্রসেস 1 রান করতে করতে সে যখন 9 সেকেন্ড রান করে ফেলছে টোটাল, তখন সে আরো 4 সেকেন্ডের জন্য আবার একটা আইও রিকোয়েস্ট করে। ঠিক আছে, তো আমাদেরকে হচ্ছে ওই রান করার টাইমে ট্র্যাক রাখতে হবে যে কখন প্রসেসটা হচ্ছে আসলে আইও রিকোয়েস্ট করতেছে। সেম ভাবে প্রসেস P2 এর জন্য সে হচ্ছে 5 সেকেন্ড যখন রান করে ফেলছে, তখন সে একটা 1 সেকেন্ডের জন্য একটা আইও অপারেশন করে। P3 কোনো আইও অপারেশন করে না, নট অ্যাপ্লিকেবল। আর P4 এর জন্য সে যখন 4 সেকেন্ড রান করে ফেলছে, তখন সে 5 সেকেন্ডের জন্য একটা আইও অপারেশন করে। স্পেসিফিকেশনটা কি ক্লিয়ারলি বুঝতে পারছি যে কোনটাকে ইমেন করতেছে, কতটা আমাদের লাগবে? আচ্ছা, সো আমরা একটু স্টার্ট করি। সো এটা একটু সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, কারণ এটা আসলে রিলেটিভলি আগেরগুলোর থেকে অনেক বেশি কমপ্লিকেটেড। হ্যাঁ, সো একটু ট্র্যাক রাখতে হবে। সো ফার্স্টে দেখো, ইনিশিয়ালি যখন আমি টাইম 0, তখন আমার প্রসেস P1 অ্যারাইভ করছে, বাকি সব কিউ হচ্ছে এমটি। তো P1 অ্যারাইভ করলো। এখন P1 অ্যারাইভ করার মাত্র আমরা কি, যেহেতু আমার কাছে আর কোনো চয়েস নাই, আমরা P1 কে অ্যাক্সেস দিয়ে ফেললাম। তো যেহেতু টাইম কোয়ান্টাম 2, সে 2 সেকেন্ড রান করে ডিমোটেড হয়ে গেল, তাই না? সো সে 2 সেকেন্ড রান করে ডিমোটেড হয়ে গেল, আর এর মাঝে P2 চলে আসছে, অ্যারাইভ করছে। ঠিক আছে, এরপরে তাহলে কি হলো, 2 সেকেন্ড পরে আমরা কি করলাম, যেহেতু P1 কে ডিমোট করে ফেললাম, আর তাহলে কি P2 কে অ্যাক্সেস দিয়ে ফেললাম। তো P2 কে অ্যাক্সেস দেওয়ার পরে P2 কি হবে, 2 সেকেন্ড রান করবে, বাট P2 তো 2 সেকেন্ড এনাফ না, সেও ডিমোট হয়ে যাবে। আর 4 সেকেন্ডে P3 চলে আসে, ও Q0 তে চলে আসবে। সো তখন আমরা P3 কেও অ্যাক্সেস দিয়ে ফেলবো। সো P3 আবার দেখো, P3 কিন্তু আবার 2 সেকেন্ড কাজ করার পরে সেও ডিমোটেড হয়ে যাবে। ঠিক আছে, এখন আমার Q0 P3 কে যখন অ্যালোকেট করে ফেলছি, তখন আমার কি Q0 এমটি। সো P3 কে যখন রিপ্লেস করব, তখন আমি Q0 থেকে কিছু নিতে পারতেছি না, আমাকে তখন Q1 দেখতে হবে। Q1 এর নেক্সট ইন লাইন কি P1 না? তো আমরা P1 কে নিয়ে আসছি। এখন দেখো P1 এ কি বলা আছে, সে হচ্ছে টোটাল 4 সেকেন্ড কাজ করার পরে আইও রিকোয়েস্ট করে। এর আগে সে 2 সেকেন্ড কাজ করে ফেলছে, তাই না? এন্ড ওর এখন অ্যালোকেশন হচ্ছে 4 সেকেন্ড। সে 6 থেকে 10 পর্যন্ত কাজ করার কথা ছিল, বাট 4 নাম্বার সেকেন্ড মানে 8 এ গিয়ে সে একটা আইও রিকোয়েস্ট করে ফেলবে, এন্ড তখন আমরা P1 কে আইও কিউতে পাঠিয়ে দেব। সো দেখো 8 এ গিয়ে P1 একটা আইও রিকোয়েস্ট করছে, আমরা P1 কে আইও কিউতে পাঠিয়ে দিছি 2 সেকেন্ডের জন্য। ঠিক আছে, সো আইও অপারেশনের জন্য আমরা একটা চার্ট রাখছি আমাদের ট্র্যাক রাখার জন্য। তো P1 কে যখন আমরা সরাই ফেলছি, তখন আমার কি নতুন একটা প্রসেসকে নিয়ে আসতে হবে। কাকে নিয়ে আসবো, যেহেতু আমার Q0 এমটি, Q1 এর নেক্সট ইন লাইন কে P2, সো P2 কে নিয়ে আসছি। সো P2 কি করবে, দেখো যে P2 এর কেসও কিন্তু আবার কি 5 সেকেন্ড রান করার পরে আইও রিকোয়েস্ট হয়। সো P2 কিন্তু অলরেডি আগে 2 সেকেন্ড রান করে ফেলছে, তাহলে কি 8 থেকে 11তে যাওয়ার পরে সে আরেকটা আইও রিকোয়েস্ট করবে। বাট তার আগে দেখো, যেহেতু আমার এই P1 এর আইও রিকোয়েস্টটা 2 সেকেন্ডের, 8 থেকে 10 নাম্বার সেকেন্ডে গিয়ে P1 এর আইও রিকোয়েস্ট শেষ হয়ে যাবে। এন্ড আমরা কি বলছিলাম যে কেউ আইও রিকোয়েস্ট করলে তাকে আমরা প্রমোট করে দেই। সো P1 কে আমরা কি করছিলাম, Q1 থেকে নিয়ে আসছিলাম, সো ওকে আমরা প্রমোট করে আবার Q0 তে পাঠিয়ে দেব। সো দেখো P1 10 সেকেন্ডে গিয়ে Q0 তে প্রমোটেড হয়ে গেছে। ঠিক আছে, এখন 11 নাম্বার সেকেন্ডে গিয়ে P2 এর টোটাল 5 সেকেন্ড অ্যালোকেশন হয়, এন্ড ও তখন একটা আই রিকোয়েস্ট করে। সো P2 একটা দেখো আই রিকোয়েস্ট করছে 11 সেকেন্ডে, এন্ড ওটা 12 সেকেন্ডে গিয়ে কমপ্লিট হবে। সো আর 11 সেকেন্ডে কি দেখো আমরা নতুন যে প্রসেসকে নিয়ে আসবো, কাকে নিয়ে আসবো, Q0 তে কিন্তু অলরেডি একটা প্রসেস ছিল। সো Q0 থেকে আমরা একটা প্রসেস P1 টাকে নিয়ে আসছি সিপিইউ তে। 12 নাম্বার সেকেন্ডে গিয়ে P2 এর
আইও অপারেশন শেষ হয়ে যায়। তো আমরা তখন কি তাহলে P2 কে প্রমোট করতে হবে। P2 কে নিয়ে আসছিলাম কি Q1 থেকে, সো ওকে আমরা আবার Q0 তে প্রমোট করে দেব, রাইট? সো P2 কে আমরা Q0 তে প্রমোট করে দিলাম। আর 13 নম্বর সেকেন্ডে গিয়ে P1 কি করবে, P1 এর কোয়ান্টাম শেষ, ও আবার ডিমোট হয়ে যাবে। তো দেখো 13 নম্বর সেকেন্ডে P1 আবার ডিমোট হয়ে গেল, Q1 এ চলে গেল। আর এর তাহলে কি 13 তে গিয়ে আমরা আবার নতুন প্রসেস অ্যালোকেট করতে হবে। তো আমার Q0 তে কিন্তু অলরেডি P2 ছিল, সো P2 কে আমরা আবার অ্যালোকেট করলাম। আচ্ছা, সো এখন P2 কে অ্যালোকেট করার পর P2 কি হবে, 2 সেকেন্ড কাজ করবে। সো সে 13 থেকে 15 পর্যন্ত কাজ করে আবার ডিমোটেড হয়ে গেল, রাইট? এখন 15 তে গিয়ে তাহলে আমি কি, তাহলে এখন আমার যেহেতু Q0 এমটি, তাহলে Q1 থেকে নেওয়া লাগবে। P3 কে নিয়ে আসলাম আবার, যেহেতু P3 লাইনে আছে। সো P3 কি, P3 এর কোনো আই অপারেশন নাই, সে হচ্ছে 4 সেকেন্ড কাজ করবে, সে 15 থেকে 19 পর্যন্ত কাজ করলো। দেন P3 যেহেতু শেষ হইতে পারে নাই, তাকে আমরা কি করলাম, আবার ডিমোট করে আরো লোয়ার লেভেলের কিউতে নিয়ে গেলাম। ঠিক আছে, P3 আরো এক লেভেল ডিমোটেড হয়ে গেল। এখন আমরা দেখবো যে আমার নতুন যে প্রসেস কাকে নিয়ে আসবো, Q0 এমটি। তাহলে Q1 এ P3 এর পরে লাইনে কে ছিল, P1 ছিল। তো আমরা দেখো P1 কে নিয়ে আসছি। P1 কি, P1 এর কি এখন 4 সেকেন্ড কাজ করার কথা, কিন্তু এখন দেখো P1 এ কি বলছি যে আসলে 9 সেকেন্ড কাজ করার পরে তার হচ্ছে কি হয়, একটা আইও রিকোয়েস্ট হবে। দেখো P1 কতক্ষণ কাজ করছে দেখি। সো P1 হচ্ছে কি 2 সেকেন্ড কাজ করছে, এখানে 2 সেকেন্ড 4 সেকেন্ড কাজ করছে, আর এখানে কি আরো 2 সেকেন্ড কাজ করছে, 6 সেকেন্ড কাজ করছে। মানে এখানে আরো 3 সেকেন্ড কাজ করার পরে P1 আবার একটা আইও রিকোয়েস্ট করবে। তার মানে 19 থেকে 22 পর্যন্ত কাজ করে সে হচ্ছে একটা আইও রিকোয়েস্ট করবে। বাট 22 এর আগে দেখো 20 নাম্বার সেকেন্ডে গিয়ে আমার নতুন প্রসেস P4 চলে আসছে, যেটা আমরা Q0 তে পুশ করে দেব। ঠিক আছে, এখন এরপরে 22 এ গিয়ে যখন P1 আইও রিকোয়েস্ট করবে, তখন কি P1 আইডল হয়ে গেল। নতুন প্রসেসকে নিয়ে আসতে হবে, কাকে নিয়ে আসবো, যেহেতু Q0 তে আমার একটা প্রসেস চলে আসছে, আমরা তখন P4 কে নিয়ে আসবো। ঠিক আছে, সো P1 কি একটা আইও কিউতে চলে গেল, 5 সেকেন্ডের জন্য সে লকড, আর 22 এ গিয়ে P4 চলে আসছে। সো 22 যেহেতু Q0 থেকে আনছি, সো 2 সেকেন্ড কাজ করবে। সো 22 থেকে 24 পর্যন্ত P4 কাজ করে P4 কে আমরা ডিমোট করে দিলাম। এখন 24 এ গিয়ে দেখো আমার কি ছিল, Q1 এ অনলি কে ছিল, Q0 তে এখন যেহেতু এমটি, Q1 থেকে নিতে হবে। Q1 এ অনলি P2 ছিল। সো P2 হচ্ছে কি 1 সেকেন্ড কাজ করতে পারবে অনলি, কারণ ওর রিমেইনিং ছিল 1 সেকেন্ড। সো P1 24 থেকে 25 পর্যন্ত কাজ করলো। এন্ড এরপরে কি আমার Q0 এমটি, সো Q1 এ অনলি এখন P4 আছে, সো P4 কে আমরা অ্যাক্সেস দেব। এখন দেখো P4 এর কেসে P4 কিন্তু দেখো 4 সেকেন্ড অ্যালোকেশন পাইলে সে একটা আইও রিকোয়েস্ট করবে। ঠিক আছে, আচ্ছা, সো দেখো P4 আগে কি 2 সেকেন্ড কাজ করে ফেলছে, তাহলে কি এখানে সে আরো 2 সেকেন্ড কাজ করা মাত্র সে একটা আইও রিকোয়েস্ট করবে। তার আগে দেখো P1 এর যে 4 সেকেন্ড আইও ছিল, তো সে 22 থেকে স্টার্ট করছিল, তাহলে কি 26 এ গিয়ে P1 এর আইও অপারেশন শেষ হয়ে যাবে। এন্ড তাহলে কি সে তাকে প্রমোট করতে হবে। দেখো P1 কে আমরা কি এই যে Q1 থেকে নিয়ে আসছিলাম, সো P1 কে আবার আমরা প্রমোট করে Q0 তে নিয়ে আসলাম। ঠিক আছে, এন্ড কি হবে, আর 27 এ গিয়ে আবার কি তাহলে P4 একটা আইও রিকোয়েস্ট করবে। P4 যখন আইও রিকোয়েস্ট করবে, তখন কি আমাকে নতুন প্রসেসকে নিয়ে আসতে হবে। নতুন কাকে নিয়ে আসবো, যেহেতু Q0 তে একজন আছে, ওর প্রায়োরিটি বেশি, P1 কে আবার নিয়ে আসবো। ঠিক আছে, আচ্ছা, সো 27 এ গিয়ে P4 আইও রিকোয়েস্ট করলো, P1 কে নিয়ে আসলাম। সো P1 এর রিমেইনিং টাইম হচ্ছে 3, রাইট? বাট ওর টাইম কোয়ান্টাম কত, 2। সো 27 থেকে 29 পর্যন্ত কাজ করার পরে P1 কে আমরা কি Q1 এ নিয়ে আসলাম। এখন দেখো Q1 কিন্তু কি এমটি ছিল, রাইট? সো P4 কে অ্যালোকেট করার পরে Q1 টা এমটি হয়ে গেছিল। এখন P1 টাকে ডিমোট করার পরেও Q1 এ শুধু P1 টাই আছে। আমি যখন আবার নতুন কাউকে অ্যালোকেট করার ট্রাই করব, তখন আমি দেখবো Q0 তে কেউ নাই, Q1 এ P1 ই আছে। সো আমি আবার দেখো P1 টাকে অ্যালোকেট করছি। সো P1 হচ্ছে কি 30 পর্যন্ত কাজ করে শেষ হয়ে যাবে, Q1 টা এমটি হয়ে গেল। ঠিক আছে, এখন Q0 Q1 দুটো এমটি,
আমার তাহলে কি এখন Q2 তে জাস্ট P3 আছে, সো আমি এখন P3 কে অ্যালোকেট করলাম। এখন দেখো P3 কি 8 সেকেন্ড অ্যালোকেশন পাবে, সো সে 30 থেকে 38 পর্যন্ত কাজ করবে। বাট এর মাঝে দেখো P4 এর কিন্তু আবার আইও রিকোয়েস্টের কাজ শেষ। সে হচ্ছে কি 27 স্টার্ট করছিল, সে 5 সেকেন্ড অপারেশন, সে 32 গিয়ে তার আই অপারেশন শেষ, তাহলে তাকে প্রমোট করতে হবে। তো এখন দেখো P4 কই থেকে নিছিলাম আমরা, Q1 থেকে নিছিলাম, সো তাকে হচ্ছে প্রমোট করে Q0 তে নিয়ে যাব। তো 32 P4 Q0 তে চলে গেল, আর 38 গিয়ে P3 তার কাজ শেষ করবে। সো আমাকে তখন তাহলে কি নতুন প্রসেস ক্যালকুলেট করতে হবে, কাকে ক্যালকুলেট করব, P4 ক্যালকুলেট করব, যেহেতু ওটা Q0 তে আসে। সে হচ্ছে 2 সেকেন্ড কাজ করবে, 2 সেকেন্ড কাজ করে সে আবার Q1 এ ব্যাক করবে, এন্ড Q0 যেহেতু এমটি এন্ড Q1 এ যেহেতু অনলি আবার P4 ই রিমেইনিং আছে, আমরা আবার P4 কে আবার অ্যালোকেট করব। সে 41 পর্যন্ত কাজ করবে, এন্ড এরপরে বাকি থাকে কত, রিমেইনিং কি P3, যেহেতু আমার কি Q2 তেই ছিল, সো আমি রিমেইনিং আবার P3 কে আবার অ্যালোকেট করলাম। সো এই হচ্ছে আমাদের সিমুলেশন এখানে শেষ হয়ে গেল। এটা কি বুঝতে পারছি? স্যার মাথার উপর দিয়ে গেছে। আচ্ছা, এটা একটু বড়, হ্যাঁ। সো জাস্ট আইডিয়াটা মনে রাখলে হয়েছে, বাকি নিজেরা হচ্ছে সিমুলেট করা আছে, তো এখানে হচ্ছে ট্র্যাক। সো এখানে যেটা হয়েছে যে তোমার জাস্ট কি আইও কমপ্লিট হয়ে গেলে তাকে প্রমোট করতে হবে, আর তার কাজ শেষ না হলে তাকে ডিমোট করতে হবে। জাস্ট প্রমোশন আর ডিমোশন হচ্ছে কন্টিনিউয়াসলি হতে আছে, ঠিক আছে? আইও গুলো ট্র্যাক রাখতে হবে, এটাই। স্যার ক্লাসটা কি রেকর্ড করা হচ্ছে? আমার এন্ড থেকে তো আমি করি নাই, সো তোমাদেরকে রেকর্ড করতে বলছিলাম, কেউ ইয়া হলে আর কি। সো কেউ করতেছে কিনা আই ডোন্ট নো। আচ্ছা, সো যেটা হলো, সো এইটা হচ্ছে আমাদের তাহলে গ্যাট চার্টটা হয়ে গেল। সো এটার ক্যালকুলেশনটা কেমন হবে, সো টাইমিং ক্যালকুলেশনটা। সো দেখো এটা টাইমিং ক্যালকুলেশনটা, দেখো টার্ন অ্যারাউন্ড টাইমটা হচ্ছে সিম্পল, তাই না? কখন শেষ হয়েছে আর কখন অ্যারাইভ করছে, এটার ডিফারেন্স। সো P0 হচ্ছে শুরুতে অ্যারাইভ করছে আর শেষ হয়েছে কখন, সরি মানে P10 তে অ্যারাইভ করছে, শেষ হয়েছে কখন, 30-এ, তাই না? সো দেখো টার্ন অ্যারাউন্ড টাইম 30। P2 অ্যারাইভ করছে 1-এ, শেষ হয়েছে কখন, P2 শেষ হয়েছে আমার 25-এ, রাইট? সো তার কি 25 - 1 হচ্ছে 24 টার্ন অ্যারাউন্ড টাইম। আবার P3 এর অ্যারাইভাল 4, বাট শেষ হয়েছে কখন, 45-এ, তাহলে দেখো 45 - 4 হচ্ছে তার টার্ন অ্যারাউন্ড টাইম। P4 আসছে 20-এ, শেষ হয়েছে কখন, 41-এ, সো তার 41 - 20 হচ্ছে তার টার্ন অ্যারাউন্ড টাইম। সো এদের অ্যাভারেজ করলে অ্যাভারেজটা পাবো। তো রেসপন্স টাইমটা একদম ইজি, সে কে কখন মানে আসার পরে সে কতক্ষণ পরে হচ্ছে ফার্স্ট অ্যালোকেশনটা পাইছে। সো P1 শুরুতে অ্যালোকেশন পাইছে, সো তাকে ওয়েট করতে হয় না 0। P2 আসছে 1 সেকেন্ডে, বাট অ্যাক্সেস পাইছে 2 সেকেন্ডে, সো 2 - 1 হচ্ছে তার রেসপন্স টাইম। P3 আসছে 4-এ, অ্যাক্সেসও পাইছে 4-এ, সো তার রেসপন্স টাইমটা হচ্ছে 0। আর P4 আসছে 20-এ, বাট অ্যাক্সেস পাইছে দেখো 22-এ, সো তার হচ্ছে রেসপন্স টাইমটা 2। সো অ্যাভারেজ করলে এরকম আসবে। এখানে ওয়েটিং টাইমটার হিসাবটা একটু আমাদেরকে খেয়াল করতে হবে। তো এখানে আমরা ওয়েটিং টাইমের যে ডেফিনিশন সেটা হচ্ছে যে আমরা আমাদের প্রসেসটা রেডি কিউতে কতক্ষণ ওয়েট করে, ঠিক আছে? ওয়েটিং কিউতে সে কতক্ষণ ওয়েট করতেছে ওটা কিন্তু আমরা ওয়েটিং টাইমে কাউন্ট করব না, বুঝতে পারছি? তো এখানে দেখো P1 এর কেসে চিন্তা করো, যে P1 দেখো এই যে এই কেসে 8 থেকে 11 পর্যন্ত ওয়েট করছে, তাই না? এখানে কি মনে হচ্ছে যে P1 8-এ শেষ করছে, আবার 11-তে অ্যাক্সেস পাইছে, মানে 8 থেকে 11 ওয়েট করছে। বাট কিন্তু এর মাঝে দেখো 8 থেকে 10 এই টাইমটুকু কিন্তু সে আবার কি আইও কিউতে ছিল, ওয়েটিং স্টেটে ছিল। তার মানে ওই 2 সেকেন্ড কিন্তু আমরা কাউন্ট করব না, আমরা অনলি 10 থেকে 11 ওই 1 সেকেন্ড কাউন্ট করব এখানে ওয়েটিং এসে, ঠিক আছে? দেখো এই যে আমরা 11 - 10 বিয়োগ করছি, ঠিক আছে? এইটুকু হিসাব করছি। ইনিশিয়ালি কি 2 থেকে 6 পর্যন্ত নরমালি ওয়েট করছে, ঠিক আছে? কিন্তু এই যে 8 থেকে 11-এর মাঝে কিন্তু সে 10 থেকে 11 ওই 10 নাম্বার সেকেন্ডটা ওইটুকু জাস্ট ওয়েট করছে অনলি, ওই জন্য এখানে 1 সেকেন্ড অ্যাড হয়েছে, ঠিক আছে? আবার দেখো এখানে 22 থেকে 27-এর মাঝে সে কিন্তু কি অনলি 22 থেকে 26 পর্যন্ত আইও কিউতে ছিল, অনলি 26 থেকে 27 সে হচ্ছে ওয়েট করছে। সো এই কারণে দেখো এখানে অনলি 1 সেকেন্ড অ্যাড হয়েছে। এটা কি বুঝতে পারছি? জাস্ট খেয়াল রাখতে হবে যে ওয়েটিং স্টেটের টাইমটা কিন্তু আমরা ওয়েটিং টাইম হিসাবে রাখবো না, ওটা বাদ দিতে হবে।
এটা কি ক্লিয়ার সবাই? স্যার ওয়েটিং টাইমটা আরেকবার বলবেন? ওই যে ওয়েটিং টাইম মানে ওই যে আইও থেকে যখন ওটা অ্যাডজাস্ট করতে হইতেছে। আগে থেকে দেখো, মানে এক্সাম্পল চিন্তা করো যে 8 থেকে 11, হ্যাঁ হ্যাঁ 8 থেকে 11 ওই টাইমটুকু তার ওয়েট করার কথা, ওয়েট হ্যাঁ করতেছে না দেখে মনে হচ্ছে, বাট এই 3 সেকেন্ড, এই 3 সেকেন্ডের 3 সেকেন্ডে কিন্তু সে রেডি কিউতে ছিল না। না এই 3 সেকেন্ডের 2 সেকেন্ড সে কি ওয়েটিং কিউতে ছিল, অনলি 1 সেকেন্ড রেডি কিউতে ছিল। ও আচ্ছা আচ্ছা ওই কারণে আমরা অনলি 1 সেকেন্ড অ্যাড করছি, ওই এই 2 সেকেন্ডটা আমরা কনসিডার করিনি ওয়েটিং টাইমের কেসে। ঠিক আছে বুঝছি। এই জিনিসটা সবগুলো প্রসেসের জন্যই অ্যাপ্লিকেবল, ঠিক আছে? আমরা ওয়েটিং কিউ এর টাইমটা ওয়েটিং টাইমে হিসাব করব না, আমরা অনলি রেডি কিউতে সে কতক্ষণ ওয়েট করছে ওইটা আমরা জাস্ট হিসাব করব, ঠিক আছে? এইভাবে সবগুলো প্রসেসের জন্য আমরা ক্যালকুলেট করে অ্যাভারেজ করলেই অ্যাভারেজ ওয়েটিং টাইমটা বের হয়ে যাবে, ঠিক আছে? এই পর্যন্তই হচ্ছে আমাদের সিপিইউ স্কেডিউলিং, ঠিক আছে? স্যার এই যে এই এক্সাম্পলটাতে তো অ্যাট আ টাইম দুইটা প্রসেস আইও ইউজ করতেছে না, সরি মানে আইও কিউতে নাই আর কি। একটা আইও অপারেশন শেষ হওয়ার মানে শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে আরেকটা। কিন্তু যদি এরকম হইতো যে একটা আইও অপারেশন শুরু হওয়ার আগে আরেকটা আইও কিউতে ওকে আসতে পারে, পাঠায় দিই। তখন ওইটা কিউ মেনটেন করতে হবে। সো একটা শেষ হবে, তারপরে কিউ এর পরের জন কাজ করবে, ঠিক আছে? ওরকম হইতে আচ্ছা পারে। আচ্ছা, বুঝতে পারি। এটা তো কিউ না, এটা আইও কিউ না। সো আইও কিউতে কি মানে আরেকটা প্রসেস আসতে পারে, তো আগেরটা শেষ হলে দেন পরেরটা অ্যাক্সেস পাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। এই পর্যন্তই হচ্ছে আমাদের শিডিউলিং এর সিলেবাস। সো এটা হচ্ছে একটু নিজেরা বাসায় একটু নিজে একটু ওয়ার্কআউট করতে হবে, হ্যাঁ? তাছাড়া হচ্ছে জিনিসগুলো হচ্ছে একটু কনফিউজিং হবে। তো নিজে না করা পর্যন্ত এটা তোমাদের কাছে কনফিউজিং মনে হবে, বাট এটা হচ্ছে একবার হাতে কলমে করে ম্যাচ করে দেখবা যে হচ্ছে জিনিসটা আস্তে আস্তে মেক সেন্স করতেছে। আর আমাদের কিন্তু রুল কিন্তু সিম্পল, হ্যাঁ? যে কখন প্রমোট হচ্ছে কখন ডিমোট হচ্ছে এই জিনিসগুলো কিন্তু সিম্পল, কয়েকটি রুল ফলো করতেছি, জাস্ট হচ্ছে মানে সিনারিওটা বড় দেখে, ঠিক আছে? আর কিছুই না। আর এই যে কিউ গুলো আমরা ড্র করছি আমাদের বোঝানোর সুবিধার জন্য, এটা জাস্ট তোমাদের গ্রাফ হিসেবে কাজ করবে, ঠিক আছে? আমাদের মেন হচ্ছে গ্যাট চার্টটা ঠিকমতো ড্র করতে পারতেছি, গ্যাট চার্ট আর হচ্ছে যে 3টা কিউ আইও কিউ বা এগুলো হচ্ছে কিন্তু আমাদের গ্রাফ হিসেবে বোঝার সুবিধার জন্য, বাট মানে ট্র্যাক রাখতে হবে আর কি, তাছাড়া কিন্তু সিমুলেশন ভুল হবে। তো সবাই কি ক্লিয়ার অ্যালগরিদম গুলো? সেখানে আমাদের বেশি অ্যালগরিদম নাই, অনলি কয়টা 4টা অ্যালগরিদম, 6টা 5টা অ্যালগরিদম। সো একটা দুটা এক্সাম্পল দেখছি, দুটা ডিফারেন্ট সিনারিওতে আর কি। আচ্ছা, সো আমাদের হচ্ছে তাহলে প্রসেসের উপর কুইজ দেওয়ার পরে আমরা যে শিডিউলিং এর উপর একটা কুইজ দিয়ে ফেলতে পারি, ঠিক আছে? সো তাহলে আমাদের দুটা কুইজ কভার হয়ে যায় আর কি। আচ্ছা, সো এই পর্যন্ত গেল। সো আমরা তাহলে অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে ফেলি। আচ্ছা, আজকে হচ্ছে কত, 26। আচ্ছা, একটু আমি রোল কল করতেছি, একটু হচ্ছে রেসপন্স করো আর কি। আচ্ছা, এমডি সাকিব শাহরিয়ার অ্যাবসেন্ট। আচ্ছা, এমডি আশিকুর রহমান, প্রেজেন্ট স্যার। অয়ন আহমেদ অমি অ্যাবসেন্ট। উপমা দেব সূচি, Yes, sir. নাবিলা সামরোজ, Yes, sir. রাইদা জাফর, Yes, sir. মিফতাহুল জান্নাত অর্পি, Yes, sir. গোলাম সারোয়ার সামি, প্রেজেন্ট স্যার। মোহাম্মদ উমর রায়হান, অ্যাবসেন্ট। নাইমুর নীর, প্রেজেন্ট স্যার। তাইবা তাসনিয়া, Present, sir. নাসিমুর রহমান, প্রেজেন্ট স্যার। নাফিসা রহমান, Present, sir. শাহ সামিউর রহমান, প্রেজেন্ট স্যার। সাদমান জামান, প্রেজেন্ট স্যার। এমডি তাহমিদ ইকবাল,
রোহিত চৌধুরী, Yes, sir. সামরুল ইসলাম,